আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ৬৯তম পর্ব। অনেকক্ষণ হলো তবুও মৃদুল আসছে না। কন্যা বিরক্ত হয়ে নিকাব মাথার উপর তুলল। ব্যাগ থেকে টর্চ বের করলো। টর্চটির আলাদা বিশেষত্ব, এটি ৩ রঙের আলো দেয়, তাই মৃদুল এটি প্রান্তের জন্য কিনেছে। পূর্ণা টর্চের সুইচে চাপ দেয়, কিন্তু কাজ হয় না। সে ভ্রুযুগল কুঁচকে আরো ২ বার চাপ দিল, তাও হলো না। সুইচে আঙুল রেখে টর্চের মুখটা সে নিজের দিকে তাক করলো। মনে প্রশ্ন আসে, দোকানদার নষ্ট টর্চ দিয়ে ঠকালো নাকি। তখনই টর্চের আলো জ্বলে ওঠে। তীব্র ৩ রঙের আলো ঝাঁপিয়ে পড়ে পূর্ণার চোখে মুখে। সাথে সাথে পূর্ণা চোখ বন্ধ করে ফেলল। ওদিকে আমির হাতের সিগারেট নদীর জলে ফেলে পিছনে ফিরে তাকালো, রাফেদ কি করছে দেখার জন্য। রাফেদের বদলে পূর্ণার মুখটা ভেসে ওঠে। ৩ রঙের আলোয় পূর্ণার মুখটা স্পষ্ট। আমিরের চোখের দৃষ্টি থমকে যায়। রাফেদ মন্তু পূর্ণার একদম কাছাকাছি চলে গিয়েছে। আমির তাৎক্ষণিক কি করবে বুঝে উঠতে পারল না, কিন্তু রাফেদ মন্তুকে আটকাতে তো হবেই। আমির ছাদ থেকে জোরে চেঁচিয়ে ডাকলো, রাফেদ। আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন্তু পিছনে তাকায়। পূর্ণাও তাকালো। সে আমিরের কণ্ঠস্বর শুনে অবাক হয়েছে। মৃদুল মাত্র ঘাটে প্রবেশ করেছে। তার কানেও আমিরের গলা এসেছে। ৪টি চোখ হাঁ করে আমিরের দিকে তাকিয়ে থাকে। আমির দ্রুত ট্রলার থেকে নেমে আসে। পূর্ণা অস্পষ্ট স্বরে ডাকলো, ভাইয়া। আমির রাফেদের পাশ কেটে যাওয়ার সময় চাপা স্বরে বলল, ট্রলারে যাও। তারপর পূর্ণার দিকে এগিয়ে আসলো। বলল, পূর্ণা, এখানে কি করছো? মৃদুল আমিরের পিছনে এসে দাঁড়ালো। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে আমির পিছনে তাকালো। মৃদুলকে দেখতে পেল। আমির অবাক হয়ে উচ্চারণ করলো, মৃদুল। তারপর আবার পূর্ণার দিকে তাকালো। পূর্ণার দৃষ্টি নত। আমির দুজনকে উদ্দেশ্য করে বলল, দুজনে একসাথে এসেছিস? মৃদুল মাথা চুলকাতে চুলকাতে বলল, জি ভাই, মেলায় আইছিলাম। আমির ২ পা পিছিয়ে গেল। পূর্ণ দৃষ্টি মেলে পূর্ণা আর মৃদুলকে দেখল। পূর্ণা আতঙ্কে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে ভরসা করতে বলছে। আমিরের কেন জানি হাসি পাচ্ছে, কিন্তু চোখে মুখে গাম্ভীর্য রেখে বলল, একদম ঠিক করনি পূর্ণা। এভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছো, আবার অজানা অচেনা একজন ছেলের সাথে। আমিরের কথা শুনে মৃদুল আহত হয়। পূর্ণার বুক ধুকপুক ধুকপুক করছে। আমির যেহেতু জেনেছে, পদ্মজাও জানবে, আর তারপর কি হবে পূর্ণা ভাবতে পারছে না। মৃদুল পূর্ণার অবস্থা বুঝতে পেরে আমিরকে বলল, ভাই, ও আসতে চায় নাই, আমি জোর করছিলাম। আমির মৃদুলকে বাধা দিয়ে বলল, পূর্ণাকে তোর চেয়ে আমি বেশি ভালো চিনি। নিজের ইচ্ছা এসেছে নাকি কারো কথায় সেটা বুঝতে পারছি। ভয়ে লজ্জায় পূর্ণা মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আমির গাম্ভীর্যতার সাথে রাগ মিশিয়ে বলল, এর একটা বিহিত করতেই হবে, নালিশ বসাবো আমি। ভাই, তুই থাম মৃদুল। পূর্ণা আমার বোন। আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার। আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে কেঁপে উঠছে। সে ভয়ে ভ্যাভা করে কান্না করে দিল। মৃদুলের সাথে আমিরও থতমত খেয়ে গেল। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আমি আর আসবো না ভাইয়া। পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমি সশব্দে হেসে উঠল। পেট চেপে ধরে হাসতে থাকলো। কতদিন পর এভাবে মন খুলে হেসেছে কে জানে। আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে যায়। মৃদুল শুধু অবাক হয়ে দেখছেই। প্রথমে পূর্ণা হুট করে কান্না শুরু করে দিল। এখন আমির হুট করে পাগলের মতো হাসছে। হাসতে হাসতে আমিরের চোখের জল চলে এসেছে। সে অনেক কষ্টে হাসি চেপে বলল, কাঁদতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা যায়, আর ধরা পড়লেই কাঁপাকাঁপি। পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মিনমিনিয়ে বলল, আমাদের মধ্যে প্রেম টেম নেই ভাইয়া। আমিরের মুখটা হা হয়ে গেল।
সে বিস্ময় নিয়ে বলল, সে কি, কি যুগ আসলো? প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলা মেলায় চলে এসেছে। মৃদুল বলল, বন্ধু, বন্ধু হই। আমির ভ্রু উঁচিয়ে বলল, তাই না? তোরা বন্ধু? আচ্ছা, হতেই পারে বন্ধুত্ব। শোনো, পদ্মজা পূর্ণার বিয়ে ঠিক করেছে। মৃদুল, তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সাথে নাচবি। মৃদুলের চোখ দুটি সজল হয়ে ওঠে। পূর্ণা চকিতে তাকালো। গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল, কবে, কোথায় ঠিক করেছে? সে আমি কি বলবো, তোমার বোন জানে। পূর্ণার কান্না পাচ্ছে। সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন করল, তোমরা ঢাকা থেকে কবে আসছো? আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না। ভাবলো পূর্ণা বোধহয় পদ্মজার খোঁজে তাদের বাড়িতে গিয়েছিল, আর তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা। আমির হেসে জবাব দিল, বিকেলে, কাল যেও বাড়িতে, বোনের সাথে দেখা করে আসবে। পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমির খেয়াল করলো মৃদুল পূর্ণা দুজনের মুখে কালো ছায়া নেমে এসেছে। তাই সে মিথ্যের পর্দা সরিয়ে বলল, বিয়ে ঠিক করেনি, মজা করেছি। তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে? আমিরের কথা শুনে মৃদুল পূর্ণার বুকে এক পশলা বৃষ্টি নেমে আসে। বুক ভরে নিঃশ্বাস নেয়। পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলল, অনেক কিছু কেনা হয়েছে, সব উনি কিনে দিয়েছেন। তাই নাকি? আমি কিছু কিনে দেব না? মৃদুল, মেলা ভেঙে গেছে? না ভাই, ভেঙে যাবে। তাহলে চল যাই। পূর্ণা আটকালো, না ভাইয়া, আর কিছু লাগবে না, অনেক কিছু হয়ে গেছে। এসব তো বন্ধু দিয়েছে, ভাইয়ের উপহার আলাদা। নাকি এখন শুধু পূর্ণা বন্ধুর উপহারই নিবে, বাকি সব বাদ? আমিরের মশকরা বুঝতে পেরে পূর্ণা বলল, ধুর ভাইয়া। আমির হাসলো, বলল, কোনো কথা না, আমরা এখন মেলায় যাব। মৃদুল, তোর সাইকেলটা ওই যে ছোট্ট ট্রলারটা ওখানে রেখে আয়। পূর্ণার হাতের ব্যাগটাও নিয়ে যা। যাওয়ার সময় ট্রলার দিয়ে চলে যাবি। রাতের বেলা হাওরের ক্ষেত দিয়ে না যাওয়াই ভালো, সাথে যখন পূর্ণা আছে। তুমি ফিরবে না ভাইয়া? বলল পূর্ণা। আমির বলল, একটু দেরি হবে, একজনের সাথে দেখা করতে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কাজে। মৃদুল, যা। মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে আসে। তারপর তিনজন একসাথে মেলায় প্রবেশ করে। পূর্ণার শাড়ি বেশি পছন্দ, তাই আমি শাড়ি কিনলো বেশি। একটা শাড়িতে তার চোখ আটকে যায়। কালো রঙের রেশমি সুতার শাড়িটা চোখে পড়তেই পদ্মজার মুখটা ভেসে ওঠে। পদ্মজার কালো রং ভীষণ পছন্দের। ফর্সা ছিমছাম আদুরে শরীরে যখন কালো রঙের শাড়ি লেপ্টে থাকে, কি অপূর্বই না দেখায়। আমিরের তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হয়েছে শুধুমাত্র পদ্মজার রূপের ঝলকানি বোঝাতে। চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মজার ঠোঁটের নিচে সূক্ষ্ম স্থির কালো তিলটা। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে। তিলটা থেকেও যেন অদ্ভুত কোনো আলো বের হচ্ছে। আমির মুচকি হেসে শাড়িটা কিনে নিল, আর কিছু কিনল না। পদ্মজা গয়নাগাটি পছন্দ করে না। তারপর চলে এলো ঘাটে। পূর্ণা খুশিতে আটখানা, এত কিছু পেয়েছে আজ। ট্রলারে করে চলে গেল মৃদুল পূর্ণা, সাথে গেল মন্তু। মন্তু পূর্ণাকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে চলে আসবে। আমির তার আগের জায়গায় এসে বসে। মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি নিয়ে এসেছে বুকে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। আমিরের মস্তিষ্কে একটা প্রশ্ন উকি দেয়। সে তো কথায় কথায় পূর্ণাকে আগামীকাল তার বাড়িতে যেতে বলেছে, কিন্তু পদ্মজা তো সেখানে নেই। তাছাড়া বেশ কিছুক্ষণ আগেও সে পদ্মজার ব্যাপারে চিন্তিত ছিল। একটু ওদিকে যাওয়া দরকার। আমির রাফেদকে ডেকে বলল, আমি ফিরছি, মন্তু এক্ষুনি চলে আসবে। যে পরিকল্পনা করা হয়েছিল মনে রাখবে। দুজন চোখ কান খোলা রেখে কাজ করবে। চাচাও আসবে বোধহয়, একটু দেরি হলেও আমি আসবই। জি স্যার। পদ্মজা ভেবেছিল আরভি তার উপর আক্রমণ করবে, কিন্তু করেনি। পদ্মজা বিওয়ান ঘরে যেতে চেয়েছিল, কিন্তু দরজায় তালা দেওয়া। ভেতরেও কোনো সাড়া শব্দ নেই। মেয়েগুলো বেঁচে আছে তো?
যে ঘরে পাচার করার উদ্দেশ্যে কতগুলো মেয়েকে বেঁধে রাখা হয়েছে সে ঘরের দরজাটা আবার খোলা। দরজার ওপর লেখা বি3। পদ্মজা বি3-র সামনে সন্ধ্যা অবধি ঘুরঘুর করেছে। প্রবেশ করার সাহস হয়নি, তার হাত বন্দি। আবার আরভিদ সবসময় তার উপর চোখ রাখছে, কখন না ইজ্জতে হাত দিয়ে দেয়। সে ভয়ে পদ্মজা আগায়নি। সন্ধ্যায় রিদওয়ানের সাথে দেখা হয়েছিল, সে বের হচ্ছিল। পদ্মজাকে ঘোরাঘুরি করতে দেখে সে অবাক হয়েছিল। আরভিদকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আরভিদ বলল, স্যার যা বলেছেন তাই হচ্ছে। রিদওয়ান পদ্মজার দিকে চোখ রেখে বলল, আমির এই মেয়ের রূপে ডুবে আছে, কবে যে ঘোর কাটবে দেখে রেখো, কখন কি করে বসে। রিদওয়ান দরজা খুলতে চেষ্টা করল, খুলল না। আরভিদ বলল, চাবি স্যারের কাছে। রিদওয়ান খুব বিরক্তি নিয়ে বলল, ধ্যাত। তারপর চলে এলো বিটুতে। শরীরে অনেক ক্লান্তি, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ঘুম আসছে না। কিছুক্ষণ আগেই খাবার খেয়েছে। আজকের রাতটা এক ঘুমে কাটাতে পারলে শরীরটা প্রায় সুস্থ হয়ে যেত। রিদওয়ান অনেক ভেবেচিন্তে দুটো ঘুমের ট্যাবলেট খেলো, তারপর শুয়ে পড়ল। বেশিক্ষণ লাগেনি ঘুমোতে। পদ্মজা রিদওয়ানকে দূর থেকে দেখেছে, কথা বলতে আসেনি। সন্ধ্যার পর হতাশ হয়ে নিজ ঘরে চলে আসে। ঘরে অনেকক্ষণ পায়চারি করে, শুয়ে থাকে। এশারের দিকে আবার বেরিয়ে আসে, ভালো লাগছে না কিছু। স্বাগতম ও ধরক্ত দরজার মধ্যেখানে থাকা সোফায় আরভিদ ঘুমাচ্ছে। আরভিদকে ঘুমাতে দেখে পদ্মজা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পা টিপে টিপে সাবধানে রক্তে প্রবেশ করে। তারপর দ্রুত হেঁটে বি3-তে চলে আসে। মেঝেতে পড়ে আছে অনেকগুলো মেয়ে, তাদের হাত পা মুখ বাঁধা। 2-3 জন ঘুমাচ্ছে, বাকিরা পদ্মজার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। পদ্মজা দ্রুত তাদের দিকে এগিয়ে গেল, চাপা স্বরে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভয় পেও না। সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল। পদ্মজা মেয়েটির পিছনে গিয়ে বসল। মেয়েটির মুখ কাপড় দিয়ে বাঁধা। পদ্মজার হাত পিছন থেকে হ্যান্ডকাপ পরানো, তাই সে কাপড়ের গিট্টুটি নিজের দাঁত দিয়ে খোলার চেষ্টা করল। খুব দ্রুতই সে সফল হয়। প্রতিটি মেয়ে অবাক হয়ে পদ্মজাকে দেখছে। অসম্ভব সুন্দর পদ্মজার উপর থেকে তারা চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে বিধাতা কোনো দূত পাঠিয়েছেন। আসার পথে গালে ব্যথা পেয়েছে। স্বাস্থ্যবান মেয়েটির মুখ মুক্ত হতেই পদ্মজাকে বলল, আপনি কেলা? পদ্মজা ভয়ার্ত চোখে দরজার দিকে তাকালো, তারপর ফিসফিসিয়ে বলল, আমি পদ্মজা, চিনবে না আমাকে, আমি তোমাদের সাহায্য করতে চাই। মেয়েগুলো একজন আরেকজনের দিকে চাওয়াচাই করল। পদ্মজা স্বাস্থ্যবান মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পিছনে গিয়ে পিঠ করে বসল। হাত দিয়ে খোলার চেষ্টা করল, পারল না। হ্যান্ডকাপের মাঝের দূরত্ব খুব কম, পদ্মজা শুধু আঙুল নাড়াতে পারছে। তাই দাঁত দিয়ে দড়ির গিট্টু খোলার জন্য সে শুয়ে পড়ল। গালের ক্ষতস্থানে ঠান্ডা মেঝে লাগতেই শিরশির করে ওঠে। যে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে সেই দড়িতে অনেক ময়লা ছিল। পদ্মজার মুখের ভেতর ময়লা প্রবেশ করে। পদ্মজার কষ্ট হয়, তবুও সে থামেনি। ঠিক 9 মিনিট পর মেয়েটির হাতের বাঁধন থেকে মুক্ত হয়। খুশিতে মেয়েটির বুকে আনন্দের স্রোত বয়ে যায়। নিজের হাত দিয়ে পায়ের বাঁধন খোলে। পদ্মজা অনুরোধ স্বরে বলে, এবার তুমি বাকিদের মুক্ত করো। মেয়েটি তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় আর দুটো মেয়েকে বাঁধন থেকে মুক্ত করে। তারপর 3 জন মিলে বাকিদের সাহায্য করে। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করেছে। সে মনে মনে প্রার্থনা করছে কেউ যেন না আসে, আর তারা সবাই যেন বেরিয়ে যেতে পারে। আমিরের বোকামি সে পদ্মজাকে ছেড়ে গিয়েছে। এই বোকামি আর কখনো আমির করবে না। আজ কাজে লাগাতে না পারলে সব শেষ। মেয়েগুলোর মধ্যে কেউ কেউ উত্তেজনায় কাঁপছে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, সামনে একজন লোক বসে আছে, সে ঘুমে আছে,
যদি সজাগ হয়ে যায় সবাই আক্রমণ করবে, ভয় পাবে না। নিজেদের ইজ্জতের উপরে কিছু নেই। ইজ্জত রক্ষার জন্য কাউকে আঘাত করার সাহস বুকে রাখতে হয়। একদম ভয় পাবে না, লড়াই করবে। এই যে তুমি আর তুমি, আমার সাথে একটু আসো। বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকো। দুটো মেয়ে পদ্মজার সাথে সাথে যায়। পদ্মজা B5-এ চলে আসে। বিকেলে যখন এই দিকে হাঁটছিল, এই ঘরের এক কোণে সে লাঠি আর পাথর দেখেছিল। মেয়ে দুজনকে বলল, লাঠিগুলো নাও আর পাথর 3টাই নিয়ে নাও। তিনজন আবার B3-তে চলে আসে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, কাদের সাহস বেশি? কাউকে আঘাত করার মতো সাহস কার কার আছে? 6টা মেয়ে হাত তোলে। তারা হাতে লাঠি আর পাথর তুলে নেয়। পদ্মজা বলে, যখনই আক্রমণ করতে বলবো আক্রমণ করবে। শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে। যদি তোমরা না পারো তবে বিদেশ পাচার হয়ে যাবে। সেখানে তোমাদের অনেক খারাপ কাজ করতে হবে। যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ কাজে লাগাবে। মেয়েগুলো বাধ্যের মতো মাথা নাড়ায়। তারা ঘোরের মধ্যে আছে। প্রাণের মায়া চলে গিয়েছিল। পদ্মজার হঠাৎ আগমনে মনে বাঁচার আশা জেগেছে। সবাই সাবধানে B3 থেকে বেরিয়ে আসে। সামনে পদ্মজা। ধরক্ত দরজা পেরোবার সময় মেয়েগুলো ধাক্কাধাক্কি করে। ধাক্কা খেয়ে একটা মেয়ে মেঝেতে পড়ে যায়, আর্তনাদ করে ওঠে। আরভির চোখ খুলে সামনে এতগুলো মেয়েকে দেখে হকচকিয়ে যায়। সে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পদ্মজা উঁচু কণ্ঠে চিৎকার করে ওঠে, সবাই এই লোকটাকে আক্রমণ করো। স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ে। লাঠি দিয়ে আরভিদের পিঠে আঘাত করে। আরভিদ পড়ে যায়। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। আরভিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে। কিন্তু 15টা যুবতী মেয়ে তো কম কথা নয়। সে কিছুতেই পেরে ওঠেনি। মার খেতে খেতে উবু হয়ে যায়। যাদের হাতে অস্ত্র নেই তারা লাথি দিতে থাকে অনবরত। একটা মেয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পদ্মজা তাকে উৎসাহ দিতে জোরে বলল, লোকটার মাথায় আঘাত করো, দ্রুত করো। চাইলে সব পারা যায়। তুমি ভয় পেও না। মেয়েটি পদ্মজার কথা মতো বড়সড় পাথরটি দিয়ে আরভিদের মাথায় আঘাত করে। আরভিদের মরণ আর্তনাদ আর মেয়েগুলোর কর্থ মেশানো নিঃশ্বাসে চারপাশ কেঁপে ওঠে। পদ্মজার সত্তা বিজয়ের আগমনে হেসে ওঠে। রক্তাক্ত আরভিদ নিস্তেজ হয়ে যায়। মেয়েগুলো থামে, হাঁপাতে থাকে। পদ্মজা দরজার সামনে এসে চাবি খুঁজতে থাকে। চাবি নেই। দ্রুত আরভিদের কাছে আসে। তার প্যান্ট আর শার্টের পকেটে চাবি খোঁজে, নেই। পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর এক ধাপের জন্য তারা আবার আটকে যাবে। পদ্মজা দুটো মেয়েকে নিয়ে পুরো পাতাল ঘর তন্ন তন্ন করে চাবি খোঁজে। যেসব চাবি পেয়েছে একটাতেও দরজা খোলা যায়নি। মেয়েগুলোর মধ্যে যে আনন্দ এসেছিল তা হারিয়ে যায়। পদ্মজাও ভেঙে পড়ে। সে মেয়েগুলোকে আশ্বাস দেয়, কিছু হবে না, আমরা পারবো। দরজায় সবাই মিলে ধাক্কাধাক্কি করে। তাতেও কোনো ফল পাওয়া গেল না। এই দরজা কি ধাক্কা দিয়ে ভাঙার মতো? পদ্মজা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, শোনো সবাই, আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকব। যখনই কেউ দরজা খুলবে তার উপর ঝাঁপিয়ে পড়ব। এই লোকটার মতো অবস্থা করে সবাই পালাবো। এখন যেভাবে সবাই একসাথে কাজ করেছো তখনও করবে, ঠিক আছে? মেয়েগুলো মাথা নাড়ালো। তারা প্রস্তুত। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর দরজা খোলার শব্দ শোনা গেল। সবার হৃদস্পন্দন থেমে যায়। পদ্মজার সবার দিকে তাকিয়ে চোখের ইশারায় আক্রমণ করতে বলে। দরজা খুলতেই সবগুলো মেয়ে হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়ে। খলিল 2 হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আমির পিছনে ছিল। সে এসে দেখে বাইরে খলিল মজিদ দাঁড়িয়ে আছে। চাবি তাদের কাছে নেই। আমির খলিলের হাতে চাবি দেয়। খলিল দরজা খুলতেই এতগুলো মেয়ে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটি দেখে আমিরের চোয়াল শক্ত হয়ে যায়। উত্তেজিত হয়ে মজিদকে বলল, আব্বা, সামনের দরজা বন্ধ করো। মজিদ সামনের দরজা বন্ধ করতে চলে যান। আমির এগিয়ে আসে।
দীর্ঘদেহী তুষ্টপুষ্ট আমির দুই হাতে মেয়েগুলোকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। দুইজন মেয়ে লাঠি দিয়ে আমিরকে আঘাত করতে চায়। আমির দুই হাতে দুটো লাঠি ধরে ফেলে। লাঠি সহ মেয়ে দুটোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বাকি মেয়েগুলোকে চোখের পলকে চড় থাপ্পড় দিতে শুরু করে। তার চোখ দুটি থেকে রাগ, ক্রোধ, আক্রোশ ঝরছে। একটা মেয়ে আমিরের দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরটি আমিরের ঘাড়ে পড়ে। রিদওয়ান ঘাড়ে আঘাত করার পর বোধহয় 3 সপ্তাহও কাটেনি। আবার পাথরের আঘাত পেয়ে ঘাড়ের কালো আস্তরণ সরে গিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। পদ্মজার জন্য কেনা শাড়িটা আমির গলায় ঝুলিয়ে রেখেছিল। আসার পথে ট্রলারের ছাদে বসে শাড়িটা দেখছিল। শাড়ির ব্যাগ পাশে রেখেছিল। কখন যে ব্যাগটি উড়ে যায় টের পায়নি আমির। যখন টের পেল কিছু করার ছিল না, তাই গলায় মাফলারের মতো পেঁচিয়ে রেখে দেয়। তার পদ্মবতীই তো পড়বে। আমিরের রক্তে শাড়িটি ভিজে যায়। সে ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতিটি মেয়েকে আঘাত করে দুর্বল করে দেয়। পদ্মজা বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছে। আমির তার রক্তচক্ষু দিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে কিছু বুঝে ওঠার পূর্বে আমির পদ্মজার দিকে তেড়ে আসে। শাড়িটি দিয়ে পদ্মজার গলা পেঁচিয়ে জোরে টেনে ধরে। তারপর কিটমিট করে বলে, ছলনাময়ী। আমিরের নিঃশ্বাস থেকে যেন বিষ বের হচ্ছে। আজরালের রূপ ধারণ করেছে। পদ্মজার 2 হাত বন্দি। নিজেকে রক্ষার কোনো পথ নেই। সে ছটফট করতে থাকে। একবার আমিরের দিকে তাকাতে ইচ্ছে করে, কিন্তু তার পূর্বেই চোখ দুটো উল্টো হয়ে আসে। বুকে ব্যথা শুরু হয়। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। নিঃশ্বাস আটকে যায়। মৃত্যু তার খুব কাছে। আর একটু সময়। পদ্মজা কালিমা পড়ার চেষ্টা করে। মৃত্যুর আগে সে কালিমা পড়ে যেতে চায়। অস্পষ্টভাবে তার মুখে ইল্লাল্লাহু উচ্চারণ হয়। আমিরের কানে শব্দটি আসতেই তার হাত দুটি কেঁপে ওঠে। ছেড়ে দেয় পদ্মজার গলা। পদ্মজা লুটিয়ে পড়ে মেঝেতে। চোখ আধবোজা। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে। কষ্টে পুরো শরীর মুচড়ে যাচ্ছে। গলা নীল হয়ে গেছে।